কোনো মেয়েই ইচ্ছাকৃতভাবে পতিতা হতে চায় না। জন্মগতভাবে কোনো মেয়েই পতিতা হয়ে জন্ম নেয় না। একটা মেয়ে পতিতা হওয়ার পেছনে থাকে অনেক গল্প, অনেক ত্যাগ। কেউ বা পরিস্থিতির শিকার হয়ে, আবার কেউ বা হয় অসভ্য সমাজের মানুষের কারণে। তবে দিন শেষে তারাও একটু ভালোভাবে বাঁচতে চায়। কিন্তু তারা কি চাইলেও কখনো এই ভয়ঙ্কর জীবন থেকে বের হয়ে আসতে পারে, নাকি সারা জীবন পতিতার ট্যাগ নিয়ে বেঁচে থাকতে হয়? এমনই একটি গল্প নিয়ে নির্মিত নীলপদ্ম মুভিটির কাহিনী পুরোটাই বাস্তবতার সাথে মিলে যাবে। আর এই মুভিটি সমাজের জন্য দারুণ কিছু মেসেজ দিয়েছে, যা প্রত্যেকেরই জানা উচিত। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে দেখতে পাই। মেয়েটি সে সময় একা একা বাড়ির উঠোনে খেলা করছিল। তখন আমরা দেখি সেখানে একজন মহিলা এসে ওই বাচ্চাটিকে একটি পুতুল দেয়। আর তখন মেয়েটি কাছে আসতেই মহিলাটি তাকে চকলেট খেতে দেয়। আর চকলেট খাওয়ার পরই বাচ্চাটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সেই মহিলা বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সেই বাচ্চাটিকে নিয়ে সে পালিয়ে যায়। এরপর আমরা এক পতিতালয়ের দৃশ্য দেখতে পাই। সেখানকার এক পতিতা মেয়ে ওই ছোট্ট মেয়েকে বলে, কয়দিন যেতে না যেতেই সাজুগুজু শিখে ফেলেছ, সাজো, আর সাজতে না পারলেও কোনো সমস্যা নাই, মাসি শিখাই দিব। এরপর আমরা সেই মাসিকে দেখতে পাই। এই মাসি হচ্ছে এই পতিতালয়ের সর্দার, আর উনি এই ছোট্ট মেয়েকে এখানে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটির জীবনের গণ্ডিটা এখানেই বেড়ে ওঠে। সে বড় হয় এই ভয়ঙ্কর পরিবেশে। মেয়েটির নাম নীলা। সে এখন বড় হয়ে গেছে, তবে নীলাকে এখন পর্যন্ত কেউই স্পর্শ করেনি। তবে আজ থেকে নীলার জীবনের শুরু হবে এক ভয়ঙ্কর অধ্যায়। তাকে দিয়েও শুরু করানো হবে দেহ ব্যবসা। তবে নীলার জীবনের প্রথম পুরুষ কে হবে, সেটা নিয়ে বিপত্তি ঘটে। সেখানে দেখা যায় যত টাকায় লাগুক, এই তিনজন বিত্তবান নীলার প্রথম পুরুষ হওয়ার জন্য রাজি। কিন্তু এখন কে হবে নীলার জীবনের প্রথম পুরুষ, সেটার জন্য একটা লটারির আয়োজন করা হয়। এই লটারিতে যে জিতবে সেই প্রথম নীলাকে ভোগ করতে পারবে। এরপর দেখা যায় সেই লটারিতে পারভেজ নামের এক লোক জিতে যায়। মাসি তখন পারভেজকে বলে দেয়, নীলার আজ প্রথম দিন, তাই যাই করিস সাবধানে করিস। এরপর পারভেজ নীলার সাথে ঘনিষ্ঠ হয়। নীলার অনিচ্ছা থাকা সত্ত্বেও পারভেজ নীলার সাথে অমানুষের মতো সম্পর্ক করে। এতে নীলা অনেক কষ্ট পায় এবং কান্না করে। এরপর থেকে নীলার এটাই জীবন হয়ে ওঠে। পরের দিন নীলা অনেক কাস্টমারের সাথে কাজ করে হাঁপিয়ে যায়। এরপর নীলা সব টাকা মাসির হাতে তুলে দেয় আর মাসিকে বলে, মাসি আজ আর পারবো না, শরীর ভালো লাগছে না। মাসি বলে, আচ্ছা ঠিক আছে, খায়া দায়া ঘুমাই পড়। মাসি তখন আরো বলে, একটা কথা মনে রাখিস, এই শরীরটাই কিন্তু টাকার গাছ। নীলা তখন মাসির কাছে গিয়ে বসে। মাসি তখন নীলাকে সিগারেট দেয়। নীলা সিগারেট খাচ্ছে আর উদাস মনে মাসিকে জিজ্ঞেস করছে, মাসি আমার কি মা বাবা নেই? আমার মা বাবা কে মাসি? মাসি বলে, আমি তো জানি না তোর মা বাবাকে, আর তোরে যে বিক্রি করছে সে তোকে রাস্তায় পেয়েছে নাকি চুরি করে এনেছে তাও তো জানি না। আর এই একটা কথা আর কতবার জিগাবি বল? আচ্ছা যা, খাইয়া ঘুমা। এর কিছুদিন পর পারভেজ তার বন্ধু অভিকে নিয়ে এই পতিতা পাড়ায় আসে। অভি পতিতা পাড়ায় এই প্রথম, তাই সে অনেক লজ্জা পাচ্ছে। পারভেজ তখন মাসিকে জিজ্ঞাসা করে, মাসি নীলা কি আছে? নীলার সাথে যে মজা পেয়েছি, আমি চাচ্ছি আমার বন্ধু সেই মজাটা নিক। মাসি বলে, নীলা আছে, তবে নীলা নতুন, তাই টাকা কিন্তু বেশি দেয়া লাগবে। পারভেজ জানায়, আরে মাসি সমস্যা নাই, তুমি টাকা নিয়ে ভেবো না। এরপর অভি নীলার কাছে যায়। অভি তখন খুবই নার্ভাস ছিল। তখন নীলা হাসি মুখে অভিকে আপন করে নেয়। তবে কাজ শেষে অভি নীলাকে বলে সে নাকি নীলাকে ভালোবেসে ফেলেছে। নীলা বলে, হইছে, ফালতু আলাপ বাদ দিয়ে বাড়িতে যাইয়া বউকে জড়ায় ধইরা পিরিতের আলাপ করেন, যান এখান থেকে যান। অভি বলে, বউ তো নাই, বউ নাই, বাচ্চাও নাই, ঢাকার একটা গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করি। নীলা বলে, তাইলে বিয়েটা কইরা ফেলান। অভি জানায়, কেমনে করমু, বউ বাচ্চা পালবার ক্ষমতা কি আমার আছে? তবে একটা সত্য কথা কই, তোমার আমার সত্যি খুব ভালো লাগছে, তোমার আমার মন থেকে ভালো লাগছে। নীলা, তোমার যদি কোনো সময় মন চাই এই জীবন বাদ দিয়া নর্মাল জীবন যাপন করবা, তুমি শুধু পারভেজকে একবার আমার কথা কইও। নীলা বলে, কি হইব তাতে? পারভেজকে আপনার কথা কইয়া আমারে নিয়ে পালাই যাইবেন, বিয়া করবেন আমাকে? অভি বলে, না, গার্মেন্টস লাইনে আমার অনেক চেনা জানা আছে, আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো, সম্মানের সহিত কাজ করে বাঁচতে পারবে। নীলা তখন হাসতে হাসতে বলে, বাহ,
বাহ, আপনি তো অনেক দিলদরিয়া আছেন, আমার দিলদরিয়া কাস্টমার। এর কিছুদিন পর নীলা পারভেজকে অন্য এক পতিতাকে দিয়ে ডেকে আনে এবং পারভেজের কাছ থেকে অভির ঠিকানাটা নিয়ে নেয়। এরপর নীলা সেখান থেকে বিদায় নিয়ে অভির কাছে যাওয়ার জন্য বের হয়। নীলা যেন সেই পাড়া থেকে বের হয়ে শান্তির অনুভূতি পাচ্ছে। নীলা আজ অনেক খুশি। এরপর নীলা অভির সাথে দেখা করে। অভি নীলাকে নিয়ে একটা ছোট্ট দোকানে যায়। অভি নীলাকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আকাশের পরি মাটিতে নাইমা আসছে। নীলা বলে, আপনি তো কইছিলেন যদি কোনোদিন পাড়া ছায়রা দিই আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা কইরা দিবেন। আমি পারভেজ ভাইয়ের থেকে ঠিকানা নিয়ে আপনার কাছে চলে আসছি। অভি বলে, বাহ বাহ, আপনি সাহসী মেয়ে। আচ্ছা যাই হোক, চলে যেহেতু এসেছো, কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো আগে তোমার একটা থাকার ব্যবস্থা করি। এরপর দেখা যায় অভি যে গার্মেন্টস চাকরি করত সেখানে নীলাকেও কাজে ঢুকায়। নীলা দুপুরে যখন কাজ শেষ করে খাবার খাচ্ছিল তখন তার বমি বমি ভাব হয়। নীলার মুখে তখন চিন্তার ছাপ ফুটে ওঠে। নীলা কিছুদিন এইভাবেই কাজ করে যাচ্ছিল। একদিন অভি এসে কাজের মাঝে নীলাকে তার অফিসে ডাকে। এরপর নীলা অফিস রুমে যায় এবং অভি নীলাকে জিজ্ঞেস করে, তোমার থাকা খাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না তো? নীলা জানায়, না, আপনি যে মেয়েটির সাথে আমার থাকার ব্যবস্থা করেছেন সে অনেক ভালো, এখন শুধু কাজটা শিখে নিলেই হবে। অভি তখন বলে, আরে সেটা কোনো সমস্যা না, কাজ ধীরে ধীরে শিখে যাবা। আমার বস না খুবই ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে, তাকে রিকোয়েস্ট করে তোমার চাকরির ব্যবস্থা করলাম। নীলা বলে, আপনি আমার অনেক উপকার করলেন, নতুন একটা জীবন দিলেন, আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। অভি বলে, ঋণ শোধ করতে হবে না, ঋণ শোধ করে কি হবে, শুধু তুমি আমার পাশে থাকলেই চলবে। আর হ্যাঁ, আজ অফিস শেষে তুমি কিন্তু আমার বাসায় যাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। নীলা এই কথা শুনে খারাপ কিছুর আভাস পায়, তাই এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর অফিস শেষে অভি নীলার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর অভি নীলাকে কাছে ডেকে আনে। অভি তখন নীলাকে বলে, তুমি তোমার বাসার দিকে কেন যাচ্ছ? তুমি তো যাবার কথা আমার বাসায়। নীলা বলে, আমার শরীর ভালো না। এরপর নীলা আরো বলে, আমি যেদিন থেকে পাড়া ছাড়ছি সেদিন থেকে শরীর বিক্রিও সাইরা দিছি। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। এরপর নীলার কাছে একটি লোক আসে বাড়ি ভাড়া নিতে। এই লোকটি মূলত এই পুরো বস্তির বাসা ভাড়া তোলে। এনার নাম নজরুল ভাই। সে তখন নীলার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, তাই নীলা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে ফেলে। এরপর নীলা যখন পাড়ার দোকানে যায় তখনও ওই লোকটি নীলাকে বিরক্ত করছিল। নীলা তখন কিছু না বলেই চলে আসে। এরপর নীলা যখন অফিসে আসে তখন নীলার বস নীলার কাছে আসে আর তার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এরপর সে নীলাকে ওনার অফিস রুমে আসতে বলে। নীলা অফিস রুমে আসতেই নীলার বস নীলার অনেক কাছে আসে আর নীলাকে বলে, চাকরি বাকরি তো হলো, এখন আমাকে মধু খাওয়াবা না? নীলা বলে, কি বলেন এসব স্যার? নীলার বস বলে, আরে আমি কিন্তু সব জানি, অভি আমারে সব কইছে তুমি পাড়ার মধ্যে মধু বিক্রি করতা। অভি আমারে আরো কইছে তোমার যদি চাকরিটা দিই তুমি খুশি হইয়া আমারে মধু খাওয়াবা। নীলা তখন কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। যাওয়ার সময় নীলার বস নীলাকে বলে দেয় সে যেন কাল অভির বাসায় যায়, কারণ সেখানে সেও যাবে আর নীলার মধু খাবে। নীলা এসব কথা শুনে সেখান থেকে চলে যায়। পরের দিন নীলা যখন গোসল করছিল সেখানে নজরুল ভাই এসে লুকিয়ে নীলাকে দেখতে থাকে। এরপর সে নীলার কাছে এসে নীলাকে বলে, তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি শুধু একটা রাত আমার সাথে থাকো। নীলা তখন ওনার উপর বিরক্ত হয়ে ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তবে সে সেখান থেকে যাওয়ার সময় নীলাকে বলে যায়, আমি দেখে নেব তুই কিভাবে এই বাসায় থাকিস। নীলা তখন চারিদিকের সবার এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়ে। সে কেমন যেন ভালো হতে চেয়েও পারছে না। ভদ্র সমাজের মুখোশধারী লোকগুলো তাকে ভালো হতে দিচ্ছে না। যাই হোক, কিছুক্ষণ পর দেখা যায় নজরুল ভাই এসে সোনালীকে জানিয়ে দেয় এই মাসের মধ্যে নীলাকে বাসা খালি করে দিতে হবে। এই সোনালীর সাথেই নীলা রুম শেয়ার করে থাকতো। সোনালী আর নীলার মধ্যে খুবই সুন্দর সম্পর্ক। আজ যেহেতু নজরুল ভাই সোনালীকে এমনটা বলে গেল, এখন হয়তো সোনালী তাকে সাপোর্ট করবে না, এমনটা ভেবে নীলা ভেতরে রুম থেকে মন খারাপ করে। এদিকে নীলা তার বসের কথা না শোনায় নীলার বস নীলাকে কাজের বাহানা দিয়ে অনেক কথা শোনায়। এরপর নীলার বস নীলাকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। নীলা অফিস রুমে যাওয়ার পর সে কেন গত রাতে অভির বাসায় আসেনি তা জিজ্ঞেস করে। নীলা বলে সে অসুস্থ ছিল। নীলা তখন আরো বলে, অভি আপনাকে এত কিছু বলছে, এটা বলে নাই আমি যেদিন থেকে সেই পাড়া সাইরা আইছি সেদিন থেকে শরীর বিক্রি করা সাইরা দিছি? এই কথা শুনে নীলার বস নীলাকে অকথ্য ভাষায় গালাগাল করে আর বলে, আগে যখন অভির সাথে থাকছস
তখন শরীর খারাপের কথা মনে ছিল না? ওরে তুই ঠিকই সুখ দিছস, এখন আমারে দিতেই যত বাহানা। আজ তুই আমার সাথে পুরো রাত কাটাবি, আমারে সুখ দিবি, নইলে তোর চাকরিও নাই কাজও নাই। এই বলে বস নীলাকে তাড়িয়ে দেয়। নীলা যেহেতু আর সেসব কাজ করবে না, তাই সে পরের দিন অভির থেকে বিদায় নেয়। যে অভি তাকে স্বপ্ন দেখিয়ে এই নতুন জীবন উপহার দিয়েছিল, সেই অভি তার সবকিছু শেষ করে দিল। অভি তাকে শুধুমাত্র স্বার্থের জন্য ডেকেছিল, ভালোবেসে নয়। এমন সময় অভি বলে, নাটক কেন করো নীলা? নীলা বলে, আমি নাটক করছি নাকি আপনি আমাকে পাড়ার মতো এক হাত থেকে অন্য হাতে বিক্রি করে দিয়েছেন? অভি বলে, আমি তোমাকে কেমনে এক হাত থেকে অন্য হাতে বিক্রি করতেছি? আমার সাথে কি তুমি ফাজলামো করো? ফালতু কথা কেন বলো নীলা? নীলা বলে, ফালতু কথা? আমি এখন ফালতু কথা বলছি? আর আপনি যে নিজের সুবিধার জন্য আমাকে এখানে বিক্রি করলেন, এটা কি? আর আমারে বলতেছেন আমি ফালতু কথা কইতেছি? আপনার লজ্জা করে না? নীলা এই বলে সেখান থেকে যখন চলে যাচ্ছিল, এমন সময় অভি আবার বলে ওঠে, আমি শুনলাম তোমার পেটে নাকি বাচ্চা, এটা কার বাচ্চা? নীলা তখন এমন প্রশ্ন শুনে অনেক হতাশ হয়ে বলে, কিভাবে বলবো, এটা তোমারও হতে পারে। কত মানুষ ছুঁইল আমারে, বাচ্চা কার কেমনে কমু? এই বলে নীলা খুবই ইমোশনাল হয়ে চলে যায়। নীলা বাসায় এসে সোনালীকে জানায় তার চাকরিটা চলে গিয়েছে। তখন সোনালী জানায় সে অফিসে শুনেছে, অফিসে নাকি সবাই বলাবলি করছিল যে নীলার সাথে নাকি তার বসের সমস্যা হয়েছে। এর সাথে সোনালী এটাও শুনেছে নীলা নাকি একটি পতিতালয় থেকে এসেছে। সোনালী তখন নীলাকে জিজ্ঞেস করে, ওরা যা বলছে তা কি সত্য? নীলা তখন কিছুই বলে না। এরপর নীলা শুধু সোনালীকে বলে, সোনালী, হরিণের সবচেয়ে বড় শত্রুকে জানো? এরপর নীলা জানায় তার নিজের শরীর। এই বলে নীলা সেখান থেকে উঠে যায়। এরপর আমরা দেখি যে সোনালীকে নীলা এত বিশ্বাস করত, এতটা আপন ভাবত, সেই সোনালী নজরুল ভাইকে জানিয়ে দেয় যে নীলা আগে খারাপ জায়গায় থাকতো, এখানে এসে সে নাকি ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিয়েছে। গভীর রাতে দেখা যায় সেই নজরুল ভাই ভাড়া তোলার বাহানায় অন্য আরেকজন বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাচ্ছে। পরের দিন নজরুল ভাই অনেক লোক ডেকে নীলাকে অনেক অপমান করে জানায় এই নীলা আগে খারাপ কাজ করত, এরকম খারাপ মানুষ থাকলে আমাদের এলাকা নষ্ট হয়ে যাবে, এলাকায় গজব আসবে, তাই নীলাকে এখান থেকে চলে যেতে হবে। এটা ভদ্র মানুষের এলাকা, এখানে খারাপ মেয়ের কোনো জায়গা নেই। তখন নীলা খুবই ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ, আপনাদের সমাজের সবাই ভালো মানুষ, আমার অফিসের বস ভালো, অভি ভালো, আপনি ভালো, শুধু আমি খারাপ। এইসব বলে কান্না করতে করতে নীলা সোনালীকে বলে, তুমিও ভালো সোনালী। তখন সোনালী বলে, আমি কি করবো কও, সবার সাথে তো আমার থাকতে হয়। তখন নীলা সোনালীকে বলে, তুমি আমার অনেক উপকার করেছো, ভালো থাইকো তুমি। এসব বলে কাঁদতে কাঁদতে নীলা এই এলাকা থেকে চলে আসে। আর সে আবারও ফিরে যায় সেই অন্ধকার জগতে, সেই পতিতালয়ে। তখন নীলার মাসি নীলাকে জিজ্ঞেস করে, তুই না এই জায়গা ছেড়ে চলে গেলি, ওইখানে থাকতে পারলি না, আবারও ফিরে আইলি কেন? তখন নীলা বলে, থাকতে চাইছিলাম মাসি, কিন্তু পারলাম না, আসলে আমাকে মতো মাইয়া করে ওরা থাকতে দেয় না। তখন মাসি বলে, হ্যাঁ, আমাগরে এই পাড়া ছাড়া এই দুনিয়াতে আর কোনো জায়গা নাই। নীলা তখন বলে, বেশ্যার কোনো ঘর নাই, পরিচয় নাই, সমাজ, জাত, ধর্ম কিচ্ছু নাই। এরপর সেখান থেকে সিন চলে যায় কয়েক মাস পর। নীলার কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নেয়। আর এই বাচ্চার জন্মের সময়ই নীলা মারা গিয়েছে। এই বাচ্চাটির জীবন তাহলে কেমন হবে? সে কিভাবে বড় হবে? কি হবে তার বাবা মা? সে কার পরিচয়ে বড় হবে? এমন কিছু প্রশ্ন রেখে শেষ করা হয় এই নীলপদ্ম মুভিটি। মুভিটির কাহিনী আমাদের এটাই বলে দেয়, সমাজের কিছু অসভ্য মানুষ এই পতিতালয় তৈরি করে এবং নিজেদের ব্যবসার জন্য নারীদেরকে নিয়ে এসে তাদের ভোগের পণ্য বানায়। কিন্তু দিন শেষে সেই সব পতিতা মেয়েরাই তাদের কাছে অবহেলিত, লাঞ্ছিত হয়। অথচ এই অসভ্য মানুষরাই রাতের বেলা আবারও সেই পতিতাদেরই কাছে টেনে নেয়। তাই এই দুর্ভোগ জীবনে পতিতারা চাইলেও আর সভ্যতায় ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করতে পারে না। এভাবেই অন্ধকারে কেটে যায় তাদের বাকিটা জীবন। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির জন্য। ধন্যবাদ।